নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজকে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়ে ভবিষ্যতের প্রেডিকশান আমি আজকেই দেব। যারা আজকের এই ভিডিওটার তাৎপর্য বুঝতে পারবে তারা পরবর্তীকালে নিজেদিকে অন্যান্য স্টুডেন্টের থেকে অনেকটা এগিয়ে পাবে, এটা কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। আর যে ভুলগুলো আজকের দিনে তোমরা করেছো, যাতে পরবর্তীকালে স্পট কাউন্সিলিংয়ে সেই ভুলগুলো না হয় সেটাও বলে দেব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো শুরু করছি ভিডিওটার টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের থার্ড ফেজ অ্যালটমেন্টে কারা কখনোই কলেজ পাবে না বা অ্যালটমেন্ট বাতিল হবে। পশ্চিমবঙ্গের আইটিআই ভর্তির তৃতীয় ফেজ অ্যালটমেন্টের সময় বেশ কিছু কারণে ছাত্রছাত্রীরা কলেজ নাও পেতে পারে বা তাদের অ্যালটমেন্ট বাতিল হতে পারে। এর পেছনে মূলত নিয়মকানুনের ভুল, তথ্যের গরমিল এবং চয়েস ফিলিংয়ের ত্রুটি দায়ী থাকে। বিস্তারিত কারণ নিচে আমি দিলাম এবং বললাম। এক হচ্ছে আগের রাউন্ডে সিট পেয়েও ভর্তি না হওয়া, অটো ডিসচার্জ। যদি কোনো প্রার্থী প্রথম বা দ্বিতীয় ফেজ অ্যালটমেন্টে সিট পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে অ্যাডমিশান ফি জমা না দেয়, তবে পোর্টাল থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে ডিসচার্জ করে দেওয়া হবে, যেটাকে অটো ডিসচার্জ বলা হয়। তোমরা জানো আজকের দিন এবং কালকের দিন বিকেল 5:30 অবধি ভর্তি প্রক্রিয়া চলার কথা বলা হয়েছে। 10 তারিখ, আগস্টের 10 তারিখ বিকেল 5:30টার মধ্যে তোমাকে যে কোনোভাবে কলেজ গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান করাতেই হবে এবং পোর্টালে ফিস পেমেন্ট করতে হবে। যারা এই সময়টার মধ্যে সেটা পারবে না তারা অটোমেটিক্যালি কিন্তু ডিসচার্জ হয়ে যাবে এখান থেকে। এই ধরনের প্রার্থীরা পরবর্তী কোনো রাউন্ড যেমন তৃতীয় ফেজে কিন্তু আর সিট পাবে না। একবার সিট পেয়ে তা ছেড়ে দিলে সেই প্রক্রিয়ায় আর অংশগ্রহণ করতে পারবে না। একদম পারফেক্ট একটা কিন্তু প্রথমেই বলে দিলাম যে জিনিসটা, প্রথম পর্যায়ে অনেক স্টুডেন্ট আমি দেখেছি ফিজ পেমেন্ট করেনি বা কলেজে গিয়ে অ্যাডমিশান নেয়নি। তারা ভেবেছে প্রথম ফেজে কলেজ পেয়েছি, যদি না পছন্দ হয় দ্বিতীয় ফেজে আপনা আপনি পরিবর্তন হবে। এই ভুলটি যারা করেছো এবং এই ফেজেও যারা এই মারাত্মক ভুলটি করবে তারা কিন্তু নিজেদের এবছরের মতো কাউন্সিলিং প্রক্রিয়াকে শেষ ধরে নেবে। দ্বিতীয় হচ্ছে তথ্যের গরমিল এবং ডকুমেন্ট ভেরিফিকেশনে ব্যর্থতা। ভর্তির সময় ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। ফর্ম ফিল আপের সময় দেওয়া মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর নাম্বারের সাথে যদি আসল মার্কশিটের কোনো অমিল পাওয়া যায়, যদি নাম্বার বেশি দেওয়া থাকে এবং তার ভিত্তিতে তোমার মেরিট লিস্ট তৈরি হয়ে থাকে, তাহলে সিট কিন্তু পুরোপুরি সরাসরি বাতিল হয়ে যাবে। ঠিক আছে, সেমি আর্লি রিজেক্টেড বলা হয়। এছাড়াও কাস্ট সার্টিফিকেট, প্রচুর পরিমাণ কাস্ট সার্টিফিকেট রিসেন্ট টাইমসে কিন্তু তোমরা জানো যে ক্যান্সেল হয়েছে। আমি আগেই বলে দিচ্ছি, কাস্ট সার্টিফিকেটে যে কোনো রকম গণ্ডগোল যদি থাকে এবং সেই কোটার আন্ডারে যদি তুমি কলেজে সিট পাও, সেক্ষেত্রে কিন্তু তুমি অনেক বড় বিপদে ফাঁসবে, যেটা আজ নয় তোমাকে ভবিষ্যতেও ভোগাবে। তাই কাস্ট সার্টিফিকেট যেমন এসসি এসটি বা ওবিসি বা অন্যান্য কোটার সঠিক প্রমাণপত্র যদি না দেখাতে পারো, তাহলে অ্যালটমেন্ট নিশ্চিতভাবে বাতিল হবে। শুনে নাও। তৃতীয় হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট না থাকা। নতুন নিয়ম অনুযায়ী আইটিআইয়ে ভর্তির ক্ষেত্রে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ভেরিফিকেশনের সময় রেজিস্টার্ড ডাক্তারের কাছ থেকে সঠিক মেডিকেল ফিটনেস সার্টিফিকেট জমা দিতে না পারলে প্রার্থীর অ্যালটমেন্ট বাতিল বলে গণ্য হবে। তবে এক্ষেত্রে একটা ছাড় আছে। যদি তোমরা আগের কোনো ফরম্যাটে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট করে রেখেছো, সেটা কলেজে গিয়ে দেখালে অনেক কলেজ কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করছে বা অনেক কলেজ পরবর্তীকালে সেটাকে জমা দেওয়ার জন্য তোমাদেরকে সেই অধিকার কিন্তু দিচ্ছে। তাই এই বিষয়টা নিয়ে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু একটু হলেও ছাড় আছে তোমাদের এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ক্ষেত্রে, শুধুমাত্র এই ক্ষেত্রটিতে। ঠিক আছে, বোঝাতে পারলাম? 1 আগস্ট
যেদিন তোমাদের ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট বেরোবার কথা ছিল সেই দিন কিন্তু কাউন্সিল থেকে একটা নতুন মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের ফরম্যাট ইস্যু করা হয়। যদি সেই ফরম্যাটে করাতে পারো তো খুবই ভালো কথা, ঠিক আছে। নেক্সট 4 নাম্বার, এই ভুলটা হচ্ছে স্টার মার্ক ভুল। এটার জন্যই ফার্স্ট ফেজেও কলেজ পায়নি স্টুডেন্ট, সেকেন্ড ফেজেও পায়নি এবং থার্ড ফেজেও পাবে না। এই শুধুমাত্র একটা ভুল, যেটা আমি এত দিন ধরে বলে আসছি, প্রত্যেকটা স্টুডেন্টকে বারবার বলে আসছি, চয়েস ফিলিংয়ে ভুল করা যাবে না, চয়েস ফিলিংয়ে ভুল করা যাবে না। ভুল বা অপর্যাপ্ত চয়েস ফিলিং, যাদের মেরিট র্যাঙ্ক কিছুটা পেছনের দিকে, তারা যদি শুধুমাত্র হাই ডিমান্ডিং ট্রেড, ইলেকট্রিশিয়ান, ফিটার বা গুটি কয়েক শীর্ষ সরকারি কলেজ বেছে রাখে, তবে তাদের সিট পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য, প্রায় শূন্য, একদম জেনে নাও, প্রায় শূন্য। র্যাঙ্কের সাথে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত কলেজ ও ট্রেড সিলেক্ট না করা সিট না পাওয়ার অন্যতম প্রধান কারণ। বুঝে গেলে কি বলছে? র্যাঙ্কের সাথে সামঞ্জস্য রেখে পর্যাপ্ত কলেজ ও ট্রেড সিলেক্ট না করা সিট না পাওয়ার অন্যতম প্রধান কারণ। তৃতীয় ফেজ পর্যন্ত বেশিরভাগ জনপ্রিয় ট্রেডের সিট ভর্তি হয়ে যাওয়ায় এই ভুলটি আরও বেশি প্রভাব ফেলে। ইলেকট্রিশিয়ান বা ফিটার তুমি ভাবছো যারা 8,000 10,000-এর মধ্যেও র্যাঙ্ক করেছে তারাও ছেড়ে দেবে? কেউ ছাড়বে না। এবার তুমি যদি 45,000 48,000 র্যাঙ্কে ইলেকট্রিশিয়ান এবং ফিটারই চাও, আর যদি কোনো ট্রেডই না ভরো, তাহলে এবছরের মতো তোমাদের কিন্তু থার্ড ফেজের অ্যালটমেন্ট শেষ হয়ে গেল। স্পট কাউন্সিলিংয়ের ওয়েট করো, নাহলে এই বছর তোমার হাত থেকে কিন্তু বেরিয়ে গেল সরকারি কলেজ। 45,000 র্যাঙ্কে শুধু ইলেকট্রিক্যাল আর ফিটার রাখলে, ইলেকট্রিশিয়ান আর ফিটার রাখলে অসম্ভব ব্যাপার, অসম্ভব ব্যাপার। এই নিয়মটা অনেকে জানো না। ড্রপ আউট বা পূর্ববর্তী ভর্তি বাতিল হওয়া প্রার্থী, WBSCVT অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিংয়ের নিয়ম অনুযায়ী কোনো প্রার্থী আগে কোনো ITIতে ভর্তি হওয়ার পর যদি পড়াশুনো ছেড়ে দেয়, ড্রপ আউট করে বা ডিসচার্জড হয়, তবে সে একই ITIতে পরপর 3 বছর ও অন্য কোনো ITIতে 1 বছরের জন্য ভর্তি হতে পারবে না। এই ধরনের প্রার্থীরা নতুন করে আবেদন করলেও কিন্তু অ্যালটমেন্ট পাবে না। অনেকেই জানো না এই নিয়মটা। যদি তুমি এই বছর হাওড়া হোমসে ইলেকট্রিশিয়ান ট্রেডে সেকেন্ড ফেজে অ্যাডমিশান নিয়ে নিলে, এবার তুমি ভাবলে যে না, আমি অ্যাডমিশান নেওয়ার পরেও আমি আর পড়বো না, সেক্ষেত্রে তুমি কি করলে, তুমি 2 মাস ক্লাস করলে বা 1 মাস ক্লাস করে কিন্তু ভর্তি হয়ে তুমি কিন্তু ছেড়ে দিলে, যেটাকে ড্রপ আউট বা ডিসচার্জ বলা হয়। এবার কি হলো, পরের বছর যখন তুমি ভর্তি হতে যাবে, তখন তুমি আর হাওড়া হোমসে পরবর্তী 3 বছর কিন্তু ভর্তি হতে পারবে না, বা অন্যান্য ITI কলেজেও কিন্তু পরবর্তী 1 বছর ভর্তি হতে পারবে না। এই নিয়মটা তোমরা জানো না, তাই তোমাদের জানিয়ে দিলাম। তাই ভর্তি যদি হতে চাও, ভেবে শুনে তবেই কিন্তু ভর্তি হও, তবেই কিন্তু অ্যালটমেন্ট অ্যাকসেপ্ট করো, তবেই কিন্তু বাকি প্রসেস করো। যদি ভর্তি না হওয়ার ইচ্ছে থাকে, যদি 2-3টে অপশান থাকে, তাহলে অন্যান্য অপশানের দিকে যেতে পারো, নইলে কিন্তু বিপদে পড়বে। আর বিপদে পড়লে তখন কেউ কিন্তু বাঁচাতেও পারবে না, এটুকু আমি বলে দিলাম। আর 6 নাম্বার, আবশ্যিক বিষয়ের অভাব। এবং M গ্রুপের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ট্রেডের M গ্রুপের জন্য মাধ্যমিকে অঙ্ক এবং ভৌতবিজ্ঞান বিষয় থাকা বাধ্যতামূলক। এই বিষয়গুলি না থাকা সত্ত্বেও যদি কেউ ভুল করে এই ট্রেডগুলি সিলেক্ট করে, তবে অ্যালটমেন্টের সময় তার আবেদন বাতিল হতে পারে। M গ্রুপের ক্ষেত্রে কিন্তু এটা একটু দেখে নিতে হয় প্রত্যেককে, ঠিক আছে। এটা তাহলে অতটাও গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে থার্ড ফেজে অ্যালটমেন্ট পাওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। এবার আমার কিছু পরামর্শ যেগুলো আমি তোমাদের বলছি। যদি তৃতীয় ফেজে আপনি সিট না পান, ঠিক আছে, এবং আপনার আবেদন উপরিউক্ত কোনো নিয়মের কারণে বাতিল না হয়ে থাকে, তবে হতাশ হবেন না। কেন হতাশ হবেন না? অনেক সময় সিট ফাঁকা থাকলে স্পট কাউন্সিলিং বা মপ আপ রাউন্ডের আয়োজন করা হয়, যেখানে সরকারি কলেজে গিয়ে ভ্যাকেন্সির ভিত্তিতে ভর্তির সুযোগ থাকে, ঠিক আছে।
তো স্পট কাউন্সিলিংও তখন তোমাদের জন্য একটা উপায় থাকবে। যদি এই উপরের ভুলগুলো তুমি না করে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে স্পট কাউন্সিলিংয়ে তোমার কাছে কিন্তু একটা বিরাট উপায় থাকবে, ঠিক আছে? এমন নয় যে উপায় সব শেষ হয়ে গেল। তো এডুকেশান কালচার ইউটিউব চ্যানেল সবসময় তোমাদের কথা ভাবে, স্টুডেন্টদের কথা ভেবেই কিন্তু এই ভিডিওগুলো আসছে, ঠিক আছে? ভুল যদি করেছো, ভুলের কিন্তু শুধরানোর আরেকটা সুযোগ তোমাদের কাছে আছে, সেই সুযোগটা হচ্ছে স্পট কাউন্সিলিং। তাই এই চ্যানেলের সাথে যুক্ত থাকো, প্রত্যেকটা নিয়ম জানো, কি করে ফর্ম ফিল আপ করতে হয়, কিভাবে চয়েস ফিলিং করতে হয়, কিভাবে এগোতে হয় জীবনে, তবে কিন্তু জানতে পারবে। ধন্যবাদ প্রত্যেককে। আর 7টার সময় লাইভে আসছি, প্লিজ তোমরা সবাই থেকো লাইভে। ওকে, ধন্যবাদ।